আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ভারতে বৈধভাবে থাকার সময় ফুরিয়ে গেছে হাসিনার, এখন কি করবে ভারত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ছাত্র জনতার তোপের মুখে বেলজিয়ামে পালিয়ে গেলেন হাসান মাহমুদ। সবশেষে দেখবেন বাংলাদেশের চাপে হাসিনাকে ফেরত দেবে ভারত, যা বলল বিশ্লেষকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে প্রায় 3 সপ্তাহ ভারতে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরবর্তী পদক্ষেপ নিয়ে যখন জল্পনা কল্পনা চলছে, তখন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। এর মধ্য দিয়ে তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসতে শুরু হয়েছে এবং সেই সাথে তার ভারতে থাকা অবৈধ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা তার উপদেষ্টাগণ, মন্ত্রিসভার সাবেক সদস্য এবং তাদের সহধর্মিণী সহ সকল সদস্যের কূটনৈতিক পাসপোর্ট অবিলম্বে বাতিল করা হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ। কমপক্ষে 2টি তদন্তকারী সংস্থার ছাড়পত্রের পরেই সাধারণ পাসপোর্ট জারি করার সম্ভাবনা রয়েছে এসব ব্যক্তিদের। সরকারি সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া শেখ হাসিনার আর কোনো পাসপোর্ট নেই। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারতীয় ভিসা নীতির আওতায় কূটনৈতিক বা অফিসিয়াল পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরা দেশটিতে ভিসা মুক্ত প্রবেশ করতে পারবেন এবং 45 দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন। শনিবার 24শে আগস্ট পর্যন্ত শেখ হাসিনা ভারতে কাটিয়েছেন 20 দিন। ঘড়ির কাঁটা বলছে দেশটিতে তার বৈধভাবে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। কি করবে এবার ভারত সরকার? সীমাহীন সেই নৃশংসতায় নিহত হয়েছেন শত শত মানুষ, আহত হয়েছেন হাজারো ছাত্র জনতা। এমন অবস্থায় শেখ হাসিনাকে তার শাসনামলে হওয়া নৃশংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার জন্য তাকে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারতের উপর চাপ বাড়ছে। আর এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক নেমে যাচ্ছে অনেক তলানিতে। শুক্রবার 6 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে হংকং ভিত্তিক সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলনের মুখে হাসিনা গত 5ই আগস্ট হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান। এর মাধ্যমে তার 15 বছরের শাসনের চূড়ান্ত অবসান ঘটেছে। হাসিনার 1.5 দশকের এই শাসনামলকে ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বাচনী কারচুপি এবং বিচার বহির্ভূত হত্যা এবং জোরপূর্বক গুমের মতো মানবাধিকার লঙ্ঘনের ব্যাপক অভিযোগের দ্বারা চিহ্নিত করা যায়। বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিচারের মুখোমুখি করার জন্য হাসিনাকে ফিরিয়ে আনার দাবি করেছে দেশের জনগণ। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তাকে এখানে সবার সামনেই বিচার করতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। তিনি ভারতে রয়েছেন এবং সেখান থেকে মাঝে মাঝে কথা বলছেন। এটা সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কেউই এটা পছন্দ করছে না। এই মন্তব্যের মাধ্যমে ডক্টর ইউনূস স্পষ্টতই গত 13ই আগস্ট শেখ হাসিনার বক্তব্যের কথাই উল্লেখ করেন। ডক্টর ইউনূস পিটিআই কে বলেছেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়, এটি নিয়ে অস্বস্তি রয়েছে। এছাড়া বাংলাদেশের বিরোধী দল এবং কর্মীরা এর আগে অভিযোগ করেছিলেন, গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত সরকার বিরোধী বিক্ষোভের সময় পুলিশ এবং হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের সশস্ত্র সমর্থকরা অনেক বিক্ষোভকারীকে গুলি করেছে। তাদের গুলিতে শত শত মানুষ নিহত এবং আরো হাজার হাজার লোক আহত হয়েছেন। হাসিনাকে বাংলাদেশিদের বিচলিত করে এমন রাজনৈতিক বক্তব্য না দিতেও আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ডক্টর ইউনূসের বিবৃতিটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপরই আলোকপাত করছে, কিন্তু তার দাবিতে রাজি হয়ে হাসিনাকে নয়াদিল্লি বাংলাদেশের হাতে তুলে দেবে এমন সম্ভাবনা কম। হরিয়ানার জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক বিষয়ক অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেন, ভারত হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে এমন সম্ভাবনা খুবই কম। যা হয়েছে তা হলো, এখন বাংলাদেশের প্রতিটি কর্মকর্তা এবং স্টেক হোল্ডার শেখ হাসিনা বিরোধী এবং ভারত বিরোধী অবস্থান নিতে চায়। অবশ্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে হাসিনাকে ফেরত চাওয়া হলে
তেমন ক্ষেত্রে প্রত্যর্পণের সম্ভাবনা সম্পর্কে গত শুক্রবার দিল্লিকে জিজ্ঞাসা করা হয়েছিল। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সে সময় বলেন, হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি এখনো অনুমান নির্ভর প্রশ্ন। সে সময় তিনি আরো বলেন, আমরা আগেই বলেছি, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী নিরাপত্তার কারণে খুব অল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন। এই বিষয়ে আমাদের আর কিছু বলার নেই। হাসিনার পতনের পর থেকে পুলিশ এবং সেনা কর্মকর্তাদের পাশাপাশি হাসিনার স্বৈরশাসনকে সমর্থন করায় অভিযোগে অভিযুক্ত তার দলের শত শত নেতাকর্মী আন্ডারগ্রাউন্ডে চলে গেছে বা ভারত এবং অন্যান্য দেশে পালিয়ে গেছে। তাদের মধ্যে হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তার সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গত 13ই আগস্ট বাংলাদেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করায় ঢাকায় একটি নদী বন্দরে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনা তার নিরাপত্তা এবং পরিবারের মঙ্গলের জন্য এর আগেও ভারতে থেকেছেন। ভারতীয় আমলাতন্ত্র স্বল্প এবং মাঝারি মেয়াদে হাসিনার প্রতি তাদের এই অতিথিয়তার বিপরীত কিছু করবে তেমন সম্ভাবনা খুবই কম। হাসিনার বিরুদ্ধে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে দিল্লির উদ্বেগের কারণেও বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বিশ্লেষকরা জানিয়েছে, দিল্লির অপ্রমাণিত এসব অভিযোগ ভারতের অভ্যন্তরে ইসলাম ফোবিয়াকে উস্কে দিতে পারে। এছাড়া গত মাসে বাংলাদেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারণেও বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের দুমবার বাঁধ থেকে পানি ছাড়ার কারণে এই বন্যা হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ। এদিকে আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ এবং আলোচিত এক নাম ডক্টর হাসান মাহমুদ। তিনি সর্বশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। বিভিন্ন মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে দখল বেদখল, অনিয়ম দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। নামে বেনামে রয়েছে সম্পদের পাহাড়। আওয়ামী লীগ সরকারের পতনের পর হাসান মাহমুদ এখন কোথায় তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার হবেন বলে মনে করা হচ্ছিল। ব্যাংক হিসাব ফ্রিজের পাশাপাশি আদালত সম্প্রতি তার দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে। একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে, হাসান মাহমুদ সপরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন। বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সঙ্গে। এদিকে বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুক প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতে আছেন। সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা। টেলিভিশন প্রতিবেদন বলছে, হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়াম যাননি। এমিরাতের ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডোসেলডোর্ফ বিমানবন্দরে যান।